এসো, আর প্রাসাদের সামনে দিয়ে আসবে না, পিছনের দরজা দিয়ে এসো। এবার আমি এতটাও বোকা ছিলাম না যে সে সমস্ত কথা বুঝতে পারব না। আমি বুঝতে পেরে গিয়েছিলাম যে প্রাসাদের মণ্ডল বাবু আমাকে পিছনের দরজা দিয়ে এত রাত্রে কেন ডেকেছিল। সে চলে গেল, আর আমি সে সব চিন্তাতেই পড়ে রইলাম। যে পয়সা মণ্ডল বাবু দিয়েছিল সেটা মুদিখানার দোকানে আগেকার হিসাবের জন্য কেটে নেওয়া হলো, আর শুধুমাত্র এটুকুই খাবার দিল যতটুকু আমরা একবার মাত্র খেতে পারব। তাছাড়া সে অন্য কিছু দিতে রাজি ছিল না। সে বলল, আমাদের পয়সা কয়েক মাস পরে তুমি দিয়েছ, এবার আমি দ্বিতীয়বার তোমায় ধার একদমই দেব না, না হলে না জানি আবার বলে কখন তুমি শোধ করতে পারবে। 9টা বাজতে আর একটুখানি বাকি ছিল। কি করব আর কি করব না কিছুই বুঝতে পারছিলাম না। আমার বর সবসময় আমাকে ভালোভাবে খাইয়ে এসেছে, ভালোভাবে ভালো ভালো জামা কাপড় পরিয়েছে, কখনো কোনোভাবেই বাজে জীবন আমাদেরকে সে দেয়নি। আমার সে ভীষণ খেয়াল রাখত। কিন্তু এখন আমি কি করব? কালকের জন্য ঘরে খাবারের কোনো ব্যবস্থা নেই। আমি পড়াশোনা জানতাম, কিন্তু এতটুকু পড়াশোনা কোনো কাজে লাগবে? আর এতগুলো বাচ্চাকে ছেড়ে যদি আমি চাকরি করতে যেতাম তাহলে আমি কি চাকরি করতে পারতাম? কারো বাড়িতে কাজ করে নিতাম। কিন্তু এখানে তো সবাই গরিব, শুধুমাত্র মণ্ডল বাবু ছাড়া। মণ্ডল বাবু আমাকে চাকরের কাজ দিতে পারে, কিন্তু সে আমাকে চাকরের কাজ দিচ্ছে না, দিতে চাই না। এই ভেবে হৃদয়ে পাথর রেখে দিলাম, বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিলাম, আর বড় মেয়েকে বললাম সবাই খেয়াল রাখতে, আর বললাম আমি আসছি। ঘর থেকে কালো চাদর গায়ে দিয়ে বেরোলাম আর প্রাসাদের পেছনের দরজা দিয়ে ঢুকলাম, কারণ সেখানে যেন কেউ চোর ভেবে ধরে না নেয়। 20 মিনিট হয়ে গেল, ওখানে কেউ আসে না। তারপরে আমি বললাম, আমি এ সমস্ত করতে চাই না। আমি আমার মৃত স্বামীকে কোনোভাবে ঠকানোর কাজ করতে চাই না। এই জন্য সেখান থেকে আমি যেতে লাগলাম। কেউ আমাকে ধরে থামিয়ে দিল। আমি দেখলাম তিনি মণ্ডল বাবু ছিলেন। আমি তার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিলাম আর বললাম, আমি ফেরত যাচ্ছি। সে বলল, যদি ফেরত চলে যাও তাহলে প্রস্তাবে নিজের বাচ্চাদের কথা ভাবো একবার। আমি বললাম, আপনি আমাকে আমার বাচ্চাদের কথা বলে আমাকে দিয়ে ভুল কাজ করাতে চাইছেন। তখন সে বলল, সব কাজ ভুল হয় না, আগের সিদ্ধান্ত কাজ নিজেই করে দেয়। আমি বললাম, আপনার স্ত্রী নিয়ে, আপনার বাচ্চা নিয়ে আপনি নিজে ভাবুন তো একবার, আমি যদি আপনার জায়গায় হতাম আর আপনি যদি আমার জায়গায় হতেন তখন আপনার উপর দিয়ে কি বয়ে যেত? তখন সে বলল, আমার বউ আছে, কিন্তু আমার বাচ্চা নেই। আর সত্যি বলতে কি, আমি তোমার জায়গাতেই আছি। আমি মণ্ডল বাবুর কথা কিছু বুঝতেই পারলাম না। তার চোখে আমি লালসাটা দেখতে পাইনি। মণ্ডল বাবু বলল, তোমার বর ভীষণ ভালো মানুষ ছিল, ভীষণ ভালো। আল্লাহ তাকে জান্নাতের জায়গা দিয়েছে। আমি বললাম, কেন ভালো মানুষের বউয়ের সম্মান খারাপ করতে চান? তখন সে মাথা নামিয়ে নিল। সে বলল, রাতে তোমাকে আমার কাছে আসতে হবে, আর তারপর পুরো সপ্তাহ কেটে যাওয়ার পর তোমাকে আমি এমন কিছু বলবো যেটা শুনে তুমি অবাক হয়ে যাবে। আমি কোনোভাবে কথার বিষ যেন পান করে নিলাম, কেননা নিজের বাচ্চাদের আমি ক্ষুধার্ত দেখতে পারবো না। মণ্ডল বাবু আমার বাড়িতে রেশন দিয়ে গেল, আর ঘরে যা যা জিনিস কম ছিল সেটা ও নিয়ে আসলো। বাচ্চাদের জন্য নতুন কাপড় এনে দিল। সে আমার বাচ্চাদের ভীষণ ভালোবাসে ও তার এসব করার কোনো দরকার ছিল না। তারপর আমি একটা খবর শুনলাম, তা হচ্ছে মণ্ডল বাবুর বউ তাকে ছেড়ে চলে গেছে। আমি ভাবলাম যে বোধহয় আমার ব্যাপার এসে জানতে পেরে গেছে, কিন্তু এই কথাটা তো গ্রামে কয়েক মাস ধরে রটে গেছে যে মণ্ডল বাবু তার থেকে তালাক চেয়েছে। এই বিষয়টা কিছুতেই বোঝা যাচ্ছিল না, আর এর কোনো সমাধানও বের হচ্ছিল না। তাদের দুজনের কোনো বাচ্চাও ছিল না, এজন্য তারা আলাদা হয়ে যাওয়াটাই ঠিক মনে করেছিল। আমি 1 সপ্তাহ ধরে মণ্ডল বাবুর জন্য রোজ রাতে তার প্রাসাদে যেতাম, কিন্তু সে আমাকে 3-4 দিন ধরে ডাকেনি। আমি নিজেও ধন্যবাদ জানিয়েছিলাম, কারণ এরকম জীবন আমি বাঁচতে চাইনি। আমি ভীষণ মজবুত ছিলাম, কিন্তু তারপর সে আবার এক রাতে আমাকে ডাকল, আর এবার এসে আমাকে প্রাসাদে অতিথি রুমে নিয়ে যাওয়ার পরিবর্তে সোজা প্রাসাদের ভিতরে নিয়ে গেল। আমি এটা ভেবে অবাক হয়ে গেলাম যে সে কি কোনো বিষয়ে কাউকে ভয় করে না। যদি প্রাসাদের কোনো চাকর দেখে বা তার বউ যদি দেখে প্রশ্ন করে, আমার মনে হতো
প্রাসাদে কেউ নেই, আমাকে সে ঘরে নিয়ে আসলো, যেটা ভীষণ সুন্দর ঘর ছিল। এমন মনে হচ্ছিল যেন এখানে সমস্ত জিনিস নতুন। তারপর সে আমাকে আরও সামনে একটা ঘর দেখালো, যেটা বাচ্চাদের জন্য সাজানো ছিল। সে আমাকে নিজের প্রাসাদ কেন দেখাচ্ছিল, আমি কিছু বুঝতে পারছিলাম না। তারপর সে আবার আমাকে ফেরত ওই ঘরে নিয়ে আসলো, আমাকে নিজের সামনে বসল আর আমার হাত ধরল। সে এমনভাবে আমার হাত ধরল যেন সে আমাকে ভীষণ ভালোবাসে। কিন্তু সে আমাকে কি করে ভালোবাসতে পারে যে আমাকে নিজের প্রয়োজনের জন্য ব্যবহার করছে বা আমার অসুবিধার সুযোগ নিচ্ছে? সে আমাকে এমন একটা কথা বলল যেটা শুনে আমি অবাক হয়ে গেলাম। সে বলল, আমি আমার বউকে তালাক দিয়ে দিয়েছি, তোমার বর কখনো তোমার বর ছিল না, আমি ছিলাম তোমার বর। আমি বাধ্য ছিলাম যে আমাকে ওই লোকটার সাথে তোমাকে রাখতে হয়েছিল। তোমার মনে পড়ছে কি যে তোমার প্রত্যেকটা রাতে তোমাকে শরবত খাইয়ে দিত যাতে তুমি খুব শান্তি করে ঘুমাতে পারো? এভাবেই আমি তোমার কাছে যেতাম। এই যতগুলো বাচ্চা তুমি দেখছো, যে সমস্ত বাচ্চা আমার, কেননা আমার বউ আমাকে কোনোদিন বাচ্চা দিতে পারত না। আমার বউ যদি জানতে পারত যে আমার আরও একটা বউ আছে আর তার বাচ্চাও আছে, তাহলে তোমাকে প্রাণে মেরে ফেলত। তার বংশের লোকেরা ও ভীষণ সাংঘাতিক, এজন্য আমাকে এই সমস্ত নাটক করতে হয়েছে। তোমার বর আমি, আর এই সমস্ত বাচ্চা আমার। সিহাব আত্মহত্যা করেছিল, কেননা সে রকম জীবনের সাথে থাকতে থাকতে বিরক্ত হয়ে গিয়েছিল। তার কথা হলো সে কাউকে ধোঁকা দিতে পারবে না। ওই বাচ্চাগুলোকে বাবা বলতো, সে ভীষণ চিন্তা করত, এজন্য সে আত্মহত্যা করে নিল যাতে সে রাস্তা থেকে সরে যায়। সে আমায় বিশ্বস্ত চাকর ছিল, আমি তার উপকার কোনোদিন ভুলব না। সে তোমাকে নিজের ঘরে রেখেছিল আর আমার মান সম্মানের কোনো রকম ক্ষতি হতে দেয়নি। আমি এটা শুনে অবাক হয়ে গেলাম, কেননা আমার বর ঠিক এগুলোই করত আমার সাথে। সবসময় রাতে আমার বর আমাকে ঘুম পাড়িয়ে দিত। আমি বললাম যে যদি এমনটা হয়ে থাকে তাহলে আমার থেকে সমস্ত লুকিয়েছিল। তখন মণ্ডল বাবু বলল, আমার বউকে যতক্ষণ এই প্রাসাদ থেকে বের না করে দিই আমি তোমাকে এখানে আনতে পারতাম না। তোমার বর আত্মহত্যা করে নিয়েছিল, এই জন্য আমাকে আরও 21 সপ্তাহ তালাক হওয়া পর্যন্ত সময় কাটাতে হতো। কেউ সন্দেহ না করে যে তুমি আমার বউ, এই প্রাসাদ আর এই সব কিছু তোমার, আমার বাচ্চাদের। আজ থেকে তুমি এখানেই থাকবে, এই ঘর তোমার, আর দ্বিতীয় ঘর আমি বাচ্চাদের জন্য সাজিয়েছি। বাচ্চাদের সামলাতে আয় রেখেছি, সমস্ত ব্যবস্থা হয়ে যাবে, তোমার জীবনে আর আমার শান্তি হবে। আমি বললাম যে আমার এখনো কিচ্ছু মাথায় ঢুকছে না, আমি তোমাকে কিভাবে গ্রহণ করব? আমি তোমাকে তো আপন ভাবিনি। তখন সে বলল, হ্যাঁ জানি, এতে আমি দোষী। তোমার কত সময় লাগবে তুমি নিতে পারো, কিন্তু আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, কেননা তুমি আমার বাচ্চাদের মা। এই সমস্ত কথা শুনে আমার পায়ের তলা থেকে জমি বেরিয়ে যাচ্ছিল যেন, আর আমার মাথা ঘুরে যাচ্ছিল। আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরল আমি ওই ঘরেই ছিলাম, আর মণ্ডল বাবুকে বললাম, আমি এমন করতে পারবো না, কেননা আমি আমার বরকে সবকিছু মেনেছি। সেই আমার জন্য সমস্ত কিছু ছিল, সে আমার খেয়াল রেখেছে। আমার বাচ্চারা ওকে নিজের বাবা বলতো। তুমি আমার জীবনকে নষ্ট করে দিয়েছ, তোমায় সবকে বলেছিল করতে। যদি তোমার মধ্যে এত হিম্মত না থাকে যে তুমি তোমার বউকে এটা বলতে না পারো তোমার দ্বিতীয় বউ আছে, তার থেকে তুমি 6টা বাচ্চাকে জন্ম দিয়েছ, তবে তুমি একটা ভীতু। আমি তোমার উপর কেন বিশ্বাস করব? তুমি একটা মহিলার কাছে ভয় পেয়ে আমার জীবন নষ্ট করে দিয়েছ। আমি বাধ্য ছিলাম, কেননা ওই মহিলা তোমাকেও মেরে দিতে পারত। মণ্ডল বাবু বলল, এই জন্য সেই ভয়েই আমি ছিলাম, কেননা তার হাতে যদি আমার দুর্বলতা পৌঁছে যেত তখন সে দয়া করত না। সে এখন আমার জীবন থেকে চলে গেছে। আমি বললাম, এখন যদি সে জানতে পারে সে কি আমার বাচ্চাদেরকে ক্ষতি করবে না, তখন তুমি কি করবে? তখন মণ্ডল বাবু বলল, এরকমটা হবে না, তুমি এখানে পাহারায় থাকবে, আমার দায়িত্ব থাকবে। আমি তোমাকে ভীষণ ভালোবাসি, আমার কথা বোঝার চেষ্টা করো। আমি কিছু বুঝতে পারছি না, হতে পারে দুনিয়ার লোকেদের কাছে আমার এই কাহিনী ভীষণ অদ্ভুত লাগবে, কিন্তু আসল সত্যিটা এমনই ছিল, আর বাস্তবে এর থেকেও খারাপ ঘটনা মানুষের সাথে ঘটে থাকে।
আমার সাথে যা হয়েছে সেটা তো তাও এমন একটা কথা যার কোনো না কোনো জবাব বেরিয়ে আসবে। আমার মনে আছে আমার বর কখনো জ্ঞান থাকা অবস্থায় আমার কাছে আসেনি, কিন্তু আমি তো তাকে নিজের বন্ধু ভাবতাম। সে মণ্ডলবাবু বিশ্বস্ত চাকর ছিল যে মণ্ডলবাবুর সাথে বিশ্বস্ততা করেছিল, আর তারপর সে সবের মধ্যেই দ্বন্দ্বের মধ্যে পড়ে সে আত্মহত্যা করে নিয়ে। কিন্তু সেই আমার বর ছিল। আমার বাচ্চাদের জন্য বাবা আমার বাচ্চাদেরকে এই কথাটা বোঝাতে আমার অনেক সময় লেগেছে, আর আমি মণ্ডলবাবুকেও কখনো হৃদয় থেকে গ্রহণ করতে পারিনি। কিন্তু যত সময় যেতে লাগলো সময় সমস্ত ঘায়ে মলম লাগিয়ে দিল। কিন্তু এখনো মণ্ডলবাবুর জন্য আমার হৃদয়ে কোনো ভালোবাসা ছিল না। সে শুধুই আমার বাচ্চাদের বাবা, এবং আমার স্বামী যে সমস্ত চাহিদা পূরণ করত। হাসরের বিচারের দিন আমি অবশ্যই শিহাবকে কলার চেপে ধরব। আমি বলবো কেন সে আমার সাথে এসব করল। মণ্ডলবাবু যদি তাকে আমার সাথে এই সমস্ত করতে বাধ্য করে, তারপরেও সে কেন এমন করেছিল? সে বারণও তো করতে পারত। সে আমার জীবন বরবাদ করে রেখে দিল। আমি দুইটা পুরুষের মাঝে পিষে থাকা একটা অদ্ভুত ধরনের মহিলা। তাহলে বন্ধুরা, মণ্ডলবাবু কি আমার সাথে সঠিক কাজ করেছে, নাকি তার নিজের বউয়ের থেকে ভয় পেয়ে থাকা উচিত ছিল না? আপনারা কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই বলবেন। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ করছি।